সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গত দুটি ক্লাসে দেখেছিলাম এই জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে দুটি ক্লাসে দেখেছিলাম আমরা হাইড্রোকার্বন কাকে বলে, হাইড্রোকার্বনের প্রকারভেদ এবং হাইড্রোকার্বন কত প্রকার করা যায় এবং কিভাবে নামকরণ করা যায় সেক্ষেত্রে আমরা একটু আলোচনা করেছিলাম। এবং পরবর্তী ক্লাসে আমরা এসে আলোচনা করলাম অ্যালকেন, সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন, অ্যালকেন নিয়ে অ্যালকেনের প্রস্তুতি, ভৌত এবং রাসায়নিক ধর্ম সংক্রান্ত। এবার আমরা আলোচনা করব অ্যালকেনের পরবর্তী অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল অ্যালকিন, অ্যালকিন সংক্রান্ত আলোচনা করব আমরা আজকে। অ্যালকিন এবং অ্যালকেনের নামকরণের মধ্যে শুধু পার্থক্য এন এবং ইনের, যেখানে আমরা অ্যালকেন বলতাম সেখানে এন যুক্ত করেছিলাম, এন কে বাদ দিয়ে যদি আমরা এন যুক্ত করি তাহলে অ্যালকিন হয়ে যায়। এবং নামকরণ যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন আছে, ঠিক এইভাবে আমরা বলি ইথিন, প্রোপিন, বিউটিন, এভাবে নামকরণ করে থাকি। আমরা এখন দেখবো যে কিভাবে এটা প্রস্তুত করতে পারি। আমরা প্রথমেই প্রস্তুতিতে আমরা বলবো অ্যালকাইল হ্যালাইড হতে আমরা অ্যালকিনকে প্রস্তুত করব। যদি অ্যালকাইল হ্যালাইড হতে প্রস্তুত করতে চাই তাহলে আমাদের প্রথমে জানতে হয় অ্যালকাইল হ্যালাইডটা কি। এখানে আমরা জানি যে অ্যালকেন মূলক থেকে যদি একটা হাইড্রোজেনকে আমরা অপসারণ করে দিই তাহলে যে মূলক থাকে তাকে আমরা মূলত অ্যালকাইল মূলক বলে থাকি এবং এর ব্যক্তিগত নাম হচ্ছে মিথাইল মূলক। এর ব্যক্তিগত নাম হচ্ছে মিথাইল মূলক। ইথেন থেকে একটা হাইড্রোজেনকে সরালে যে মূলক থাকবে সেটাকে আমরা বলবো ইথাইল মূলক। প্রোপেন থেকে সরালে যে একটা মূলক তৈরি হবে সেটাকে আমরা বলবো প্রোপাইল মূলক। এবং সবকিছু মিলে এদের নামকরণ হচ্ছে অ্যালকাইল মূলক। যেহেতু অ্যালকেন থেকে সরাচ্ছি আমরা, তাই এটাকে আমরা অ্যালকাইল মূলক বলে থাকি। এই অ্যালকাইল মূলকের সাথে যদি কোনো হ্যালোজেন মূলক যুক্ত হয়, এই অ্যালকাইল মূলকের সাথে যদি কোনো হ্যালোজেন মূলক যুক্ত হয় তাহলে এই যৌগটাকে আমরা বলি অ্যালকাইল হ্যালাইড। যৌগটাকে আমরা অ্যালকাইল হ্যালাইড বলে থাকি। তাহলে এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে বলা হচ্ছে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ দিয়ে যদি তাপ দেওয়া হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ দিয়ে যদি তাপ দেওয়া হয় তাহলে এখানে প্রোডাক্ট হিসেবে CH2, মেইন প্রোডাক্ট পাওয়ার কথা ছিল আমার অ্যালকিন, আমি অ্যালকিন পেয়ে গেলাম, CH2 অ্যালকিন পেয়ে গেলাম এবং সেখান থেকে আমরা পাবো সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হয়। সোডিয়াম ক্লোরাইড এবং পানি আমরা জানি, আমরা যদি বলি একটা কথা তাহলে এটা আমার একবারে নিতান্তই নিজস্ব হিসাব। সেটা হচ্ছে রসায়নে যদি আমরা জানি তো কেমিস্ট্রিটা বলা হয়, আমরা যদি এটাকে এবং এই দুটা মৌলকে যদি একত্রিত ভাবি তাহলে এটা ভারতীয় চলচ্চিত্রে যেমন শাহরুখ খানকে আমরা এবং কাজলকে আমরা সর্বকালের সেরা জুটি বলে থাকি, রসায়নের ক্ষেত্রে এই সোডিয়াম এবং ক্লোরিন হচ্ছে সর্বকালের সেরা জুটি। এরা যেখানেই থাকুক বন্ধন তৈরি করবে। এরা সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলেছে এবং ক্লোরিনকে সরানোর জন্যই আমরা এখানে সোডিয়াম ব্যবহার করেছিলাম এবং অপরটা থেকে হাইড্রোজেন সরানোর জন্যই এখানে হাইড্রক্সিল মূলক আছে, সেটা নিয়ে আমরা পানি বানিয়ে দিয়েছি। এবং পরবর্তীতে আমরা দেখি তাহলে এই যৌগ থেকে আমরা কি বুঝতে পারলাম যে অ্যালকেন প্রস্তুত করার জন্য আমরা অ্যালকাইল হ্যালাইড নিয়েছিলাম। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, দিয়ে তাপ দিয়েছি জলীয় দ্রবণকে, দেওয়ার পরে এটা অ্যালকিন এবং সোডিয়াম ক্লোরাইডও পানি তৈরি হয়েছে। 2 নম্বর বিক্রিয়াতে বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের নিরোধন ধর্ম হতে। সালফিউরিক অ্যাসিডের নিরোধন ধর্ম হতে, সালফিউরিক অ্যাসিডের নিরোধন ধর্ম হতে আমরা বলবো এর নিরোধন ধর্ম হতে। নিরোধন কথার অর্থ হচ্ছে যেখানে পানির অণু আছে বা থাকতে পারে সেই সকল জায়গাতে, যেখানে পানির অণু আছে বা থাকতে পারে সেই জায়গা থেকে হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড পানি শোষণ করতে পারে। পানি শোষণ করতে পারার এই প্রক্রিয়াকে বা এই ক্ষমতাকে আমরা বলে থাকি নিরোধন ধর্ম। এই পানি সরানোর, পানি শোষণ করার এই প্রক্রিয়াকে বলা হয় নিরোধন ধর্ম। এটা যেমন আমরা যদি অ্যালকোহল থেকে শুরু করি তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবো এটা CH3CH2OH, এই যৌগটাকে আমরা অ্যালকোহল বলে থাকি, যার নাম ইথানল বা ইথাইল অ্যালকোহল। এই যৌগ থেকে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দিই, সালফিউরিক অ্যাসিড যোগ করি, এই যৌগটা থেকে যদি আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করি, এই সালফিউরিক অ্যাসিডটি এই যৌগ থেকে এই কার্বন থেকে হাইড্রক্সিল এবং এই কার্বন থেকে আরেকটা হাইড্রোজেন সরিয়ে এটাকে পানি রূপে পৃথক করে দিবে। তাহলে এখান থেকে একটা হাইড্রক্সিল চলে গেলে এবং এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যৌগটি এরকম অবস্থা দাঁড়ায় পানি। কিন্তু সালফিউরিক অ্যাসিড এখানে অবশ্যই প্রভাবক হিসেবে কাজ করেছে, কোনো বিক্রিয়ক নয়, প্রভাবক হিসেবে প্রভাবিত করেছে এই যৌগটা থেকে এখনো পানি বের করে নেওয়ার জন্য। সালফিউরিক অ্যাসিডের ক্ষমতা আছে বিধায় আমরা এই অ্যাসিডটাকে নিরোধন, এই অ্যাসিডের এই ধর্মটাকে আমরা মূলত নিরোধন ধর্ম বলে থাকি। এই সালফিউরিক অ্যাসিডের পানি শোষণ করার ক্ষমতাকে আমরা নিরোধন ধর্ম বলে থাকি। এবার আমরা আসবো, যেহেতু আমরা দুটো প্রস্তুতি কমপ্লিট করলাম, এবার আমরা আসবো যে অ্যালকিনের ধর্মসমূহ আলোচনা করার জন্য। অ্যালকিনের ধর্মসমূহ, অ্যালকিনের ধর্ম ক্ষেত্রে আমরা আগের ক্লাসে যখন দেখেছিলাম অ্যালকেন সমূহের ভৌত ধর্ম, অ্যালকেন সমূহের ভৌত ধর্মটাই অ্যালকিন সমূহেরও ভৌত ধর্ম। অর্থাৎ অ্যালকিন
2, 3, 4 এই সদস্য বিশিষ্ট অ্যালকিন সমূহ সাধারণত গ্যাসীয় হয়ে থাকে। 5 থেকে 15 পর্যন্ত এরা তরল এবং 16 থেকে অসীম পর্যন্ত এরা সবাই কঠিন পদার্থ। এবং অ্যালকেন সময়ের মতো এদেরও যখন কার্বন সংখ্যা বাড়তে থাকবে এদের ঘনত্ব বাড়বে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে থাকবে। এবার আমরা আসি অ্যালকেন সমূহের রাসায়নিক ধর্মে। যেহেতু অ্যালকেন সমূহে দুটি পাই বা মুক্ত ইলেকট্রন আছে, সুতরাং এই অ্যালকেন সমূহ বা এই অ্যালকেনেরা সংযোজন বিক্রিয়া দিতে পারে, কারণ এর দুটি হাত ফাঁকা আছে, দুটি কার্বনে অন্ততপক্ষে দুটি করে হাত ফাঁকা থাকে, আর দুটি হাত ফাঁকা থাকলেই তারা সংযোজন বিক্রিয়া দিবে। আমরা দেখব অ্যালকিনের সংযোজন বিক্রিয়া সমূহ, এবং অ্যালকিনের সংযোজন বিক্রিয়ায় মূলত বিক্রিয়া হয়ে থাকে। তার মধ্যে এক সংযোজন ক্ষেত্রে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে 1 নম্বরে আছে হ্যালোজেন সংযোজন। হ্যালোজেন সংযোজনের ক্ষেত্রে যদি আমরা ব্রোমিন সংযোজন করে থাকি তাহলে এই পরীক্ষাটা ব্রোমিন দিয়ে যে বিক্রিয়াটা করা হবে এই বিক্রিয়াটাকে আমরা ব্রোমিন টেস্ট বলে থাকি অথবা অসম্পৃক্ততার পরীক্ষা বলে থাকি। এই ব্রোমিন হচ্ছে লাল বর্ণের, এবং এর যদি পানিতে দেওয়া হয় দিলে যে জলীয় দ্রবণ তৈরি হবে সেটা লাল বর্ণের দ্রবণ হবে। অ্যালকিনের মধ্যে যদি আমরা এটা সরবরাহ করি, অ্যালকিনের মধ্যে CH2 এর মধ্যে যদি আমরা ব্রোমিন দেই তাহলে এটাকে এখান থেকে একটা ব্রোমিন এখানে এবং একটা ব্রোমিন এখানে চলে আসবে এবং তার লাল বর্ণ বর্ণহীন করে ফেলবে। তখন আমরা দেখতে পাবো CH2 এর একটা দ্বিবন্ধন ভেঙে যাবে, ভেঙে দুটি মৌল ইলেকট্রন মুক্ত হয়ে যাবে, এবং সেই ইলেকট্রনে আমরা দুটি ব্রোমিন সরবরাহ করতে পারি, এবং যৌগের নাম তখন হয়ে যাবে ডাইব্রোমো ইথেন। এবং এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়, সম্পৃক্ত জৈব যৌগে রূপান্তরিত হয়ে যাবে। এটাকে আমরা আর হাইড্রোকার্বন বলবো না, কারণ এখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও অন্য কোনো সদস্য যুক্ত হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে অ্যালকিনের মধ্যে যদি আমরা ব্রোমিন সংযোজন করি তাহলে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ বর্ণহীন হয়ে যাবে এবং যৌগে ডাইব্রোমো ইথেন তৈরি হবে। আমরা যদি আরো বেশি অ্যালকেন দিতাম তাহলে প্রোপেন, বিউটেন, পেন্টেন এরকম ভাবে নামকরণ করতে পারতাম। দ্বিতীয় বিক্রিয়া হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেনের সংযোজনের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা প্রত্যেকবার বলেছিলাম, আমি আগের ক্লাসে তোমাদের এই বিষয়টি অবশ্যই বলেছিলাম যে যখন আমরা জৈব যৌগে হাইড্রোজেন সংযোজন করি, এবং এই বিক্রিয়াটা আমরা করেছি অ্যালকেন প্রস্তুত করার সময় একটা বিক্রিয়া ছিল হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, বা অ্যালকাইন হতে একটা বিক্রিয়া ছিল। আমরা যদি আগের ভিডিওটা ফলো করি নিশ্চয়ই করে বুঝতে পারবো যে এই বিক্রিয়াটা কিন্তু আমরা করেছি আগে। জৈব যৌগের একটা সুবিধা সেটা হচ্ছে তুমি যখন একটা বিক্রিয়া করবে একাধিকবার বা একাধিক জায়গায় সেই বিক্রিয়াগুলো ব্যবহৃত হবে, শুধু তাদেরকে ঠিকঠাক মতন চিনে রাখতে হয়। আমরা যখন অ্যালকিন এবং অ্যালকাইন হতে অ্যালকেন প্রস্তুত করেছিলাম তখন আমরা বলেছিলাম যে এখানে হাইড্রোজেন সংযোজন করতে হয়, এবং হাইড্রোজেন সংযোজন করার সময় স্পষ্টভাবে বলা হয়েছিল এখানে প্রভাবক হিসেবে নির্ধারিত কিছু প্রভাবক থাকে, এবং সেই প্রভাবক হিসেবে এখানে আমরা ব্যবহার করব নিকেল অথবা প্লাটিনাম। আমরা এটাও বলেছিলাম যে প্লাটিনামের দাম বেশি, সুতরাং ব্যবহার না করার চেষ্টা করব। তবে লেখার সময় অবশ্য খুব বেশি দামের কম বাড়া হয় না, সুতরাং আমরা নিকেল অথবা প্লাটিনাম প্রভাবক দিব। 250 বা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব, দিলেই এখানে একটা হাইড্রোজেন খুলে এখানে এবং একটা হাইড্রোজেন এখানে চলে আসবে। আসলে আমরা এখানে অ্যালকিনটাকে অ্যালকেনে রূপান্তর করতে পারবো। আরেকটা সংযোজন দিয়ে দিল, তাহলে অ্যালকেন যে সংযোজন বিক্রিয়া দিচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে একটা হ্যালোজেন সংযোজন, একটা হাইড্রোজেন সংযোজন এবং একটা হাইড্রোজেন সংযোজন। আমরা এবার আসি আমরা 3 নম্বরে পানি সংযোজন বিক্রিয়া। এই বিক্রিয়ারও একটা রূপ আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। আমরা যখন বললাম যে অ্যালকিন প্রস্তুত করলাম, যখন অ্যালকিন প্রস্তুতির সময় আমরা বলেছিলাম সালফিউরিক অ্যাসিডের নিরোধন ধর্ম। এই ক্লাসে আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম সালফিউরিক অ্যাসিডের নিরোধন ধর্ম। সেখানে আমরা দেখেছিলাম অ্যালকোহল থেকে সালফিউরিক অ্যাসিড যদি পানি শোষণ করে তাহলে অ্যালকিন তৈরি হয়। তাহলে এই যে অ্যালকিন তৈরি হয়েছিল আর পানি তৈরি হয়েছিল, এবং ডান সাইডটা ঠিক আমরা এভাবে লিখেছিলাম, এবং বাম সাইডে আমার অ্যালকোহল ছিল, অ্যালকোহল। তাহলে আমরা যদি এর মধ্যে পানি দিই তাহলে সেখানেও কিন্তু অ্যালকোহল তৈরি হবে। পানি দিলে আবার আমরা যেমন অ্যালকোহল থেকে পানি অপসারণ করে নিয়ে পরিস্থিতি এরকম তৈরি করেছিলাম, আবার এর মধ্যে যদি পানি দিই তাহলে সেটা অবশ্যই অ্যালকোহলে রূপান্তরিত
হয়ে যাবে, অ্যালকোহলে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু আমরা যখন পানি বের করেছিলাম তখন যা ব্যবহার করেছিলাম পানি দিতে গেলে তা ব্যবহার করা যাবে না। এখানে উচ্চ তাপচাপ লাগে, আর তার সাথে আমরা প্রভাবক হিসেবে ফসফরিক অ্যাসিড ব্যবহার করি H3PO4 এবং উচ্চ তাপচাপ, উচ্চ তাপ ও চাপ। আমরা যেমন সালফিউরিক অ্যাসিড এখান থেকে পানি বের করে নিয়েছিলাম, এখান থেকে পানি বের করে এই পরিস্থিতি তৈরি করেছিলাম, আবার এখানে যদি পানি দিতে যাই তাহলে আর সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারবো না, কারণ যেটা বের করবে আবার সেটা দিতে পারবে না। সুতরাং এটা ফসফরিক অ্যাসিডের কাজ হচ্ছে, ফসফরিক অ্যাসিড এই অ্যালকিনের মধ্যে পানি সরবরাহ করার জন্য একটু সহায়তা করতে পারে। যে কারণে আমরা দেখতে পেলাম উচ্চ তাপ এবং চাপের মাধ্যমে ফসফরিক অ্যাসিডের প্রভাবকের উপস্থিতিতে যদি আমরা পানি সরবরাহ করি বা পানি চালনা করি কার মধ্যে, অ্যালকিনের মধ্যে, অ্যালকোহল প্রস্তুত হবে। এটা আরেক প্রকারের সংযোজন বিক্রিয়া। এটা গেল অ্যালকিনের সংযোজন। চতুর্থ নম্বরে আছে অ্যালকিনের সংযোজন। আমরা এই সংযোজনকে জারণ বলে থাকি, এই সংযোজনকে জারণ বলে থাকি। আমরা জারণের ক্ষেত্রে আরেকবার কথায় আসি, জারণ বলতে আমরা সচরাচর এই যৌগটাকে অর্থাৎ জাইমান অক্সিজেনটাকে ব্যবহার করে থাকি। জাইমান অক্সিজেন বলতে আমরা কি বুঝি সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলবো। যদি কোনো যৌগে একাধিক যৌগ, যদি কোনো বিক্রিয়ায় একাধিক যৌগ বিক্রিয়া করে অথবা কোনো একটা যৌগ নিজেই বিয়োজিত বা বিক্রিয়া করে ক্ষণিকের জন্য যদি এরকম কোনো যৌগ তৈরি করতে পারে যা বিক্রিয়া শেষ হতে হতে নিঃশেষ হয়ে যায়, ক্ষণিকের জন্য কাউকে তৈরি করা হয়েছে, বিক্রিয়া শেষ হতে হতে যারা নিঃশেষ হয়ে যাবে, এ ধরনের যৌগকে আমরা বা এ ধরনের মৌলকে বা এ ধরনের পরমাণুকে আমরা জাইমান বলে থাকি। এ ধরনের পরমাণুকে আমরা জাইমান বলে থাকি। এবং যার যার জারণ করবো আমরা সেখানে সেখানে অবশ্যই জাইমান অক্সিজেন ব্যবহার করব। জারণ করতে গেলেই আমরা অবশ্যই জাইমান অক্সিজেন ব্যবহার করব। তাহলে আমরা মাত্র কয়েকটি যৌগ হতে এই জাইমান অক্সিজেন পেয়ে থাকি। সুতরাং যেখানে যেখানে আমরা জারণের প্রসঙ্গ আসবে সেখানে সেখানে অবশ্যই বলবো আমরা জাইমান অক্সিজেন ব্যবহার করব। এবং জাইমান অক্সিজেন যেখানে যেখানে ব্যবহার করতে যাব সেখানে সেখানে মোটেই কয়েকটি জায়গা আমরা কয়েকটি প্রভাবক ব্যবহার করব। ওই প্রভাবক গুলো থেকে আমরা সবসময় জাইমান অক্সিজেন পাবো। আমরা এখানে বলা হচ্ছে যে আমরা জারণ করব অ্যালকিনের জারণ। আমরা যদি অ্যালকিনের জারণ করতে চাই সেক্ষেত্রে আমরা জাইমান অক্সিজেন দিব। আর জাইমান অক্সিজেন দিতে গেলে বিশেষ কিছু প্রভাবকের দরকার হবে। আমরা এখানে একটু দেখি, অ্যালকিনের মধ্যে যদি আমরা জাইমান অক্সিজেন দিব, জাইমান অক্সিজেনের সাথে আমরা অবশ্যই পানি সরবরাহ করব। জাইমান অক্সিজেনের সাথে অবশ্যই পানি সরবরাহ করব। যেহেতু আমরা এখানে জাইমান অক্সিজেন দিচ্ছি তাহলে দুই রকমের প্রভাবক ব্যবহার করা যায়। এক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হতে জাইমান অক্সিজেন আসে। অথবা আমরা যদি K2CO7+H2SO4 আমরা যদি এই প্রভাবক অথবা এটা আমরা যদি এটা ব্যবহার করি তাহলে কখনো আর এটা ব্যবহার করব না। আমরা যদি এটা ব্যবহার করি তাহলে কখনো আর এটা ব্যবহার করব না। যদি যে কোনো একটা প্রভাবক আমরা এখানে ব্যবহার করি তাহলে জাইমান অক্সিজেন পাই এবং এই বিক্রিয়াটি তখন আমরা ফুলফিল করতে পারি। এবং এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে একটা অক্সিজেন আছে আর পানিটা মূলত থাকে H এবং OH আকারে। তাহলে এটা মিলে আমরা বলতে পারি OH, দুটি OH এখানে আসলো। এই দুটি OH দুটি কার্বনে প্রবেশ করবে। কার্বনে যে দুটি মুক্ত ইলেকট্রন আছে সেই মুক্ত ইলেকট্রনকে এরা গ্রহণ করবে। সেক্ষেত্রে আমার যৌগটা তৈরি হবে CH2, এটা একটা OH, এখানে একটা OH। এটাকে আমরা ইথিলিন গ্লাইকল বলতে পারি, অথবা ইথিন ডায়ল, যেহেতু এটা অলমূলক, অ্যালকোহল মূলক বা হাইড্রক্সিল মূলককে আমরা অলমূলক বলে থাকি। সুতরাং ইথেন ডায়ল বলতে পারি আমরা, অথবা ইথিলিন গ্লাইকল বলে থাকি। মূলত এই চার ধরনেরই সংযোজন বিক্রিয়া অ্যালকিন দিয়ে থাকে। এই লেভেলে যে আলোচনাগুলো করা আছে এটার মধ্যে আমরা এই চার ধরনেরই পাই। পরবর্তী লেভেলে গেলে আমরা ইনশাআল্লাহ আরো অনেক বেশি আলোচনা করতে পারবো। এখন আমরা দেখি এই অ্যালকিন সমূহ আরেক ধরনের বিক্রিয়া দিতে পারে যেটাকে আমরা পলিমার বলে থাকি। আমরা একটু দেখি এবার এই পলিমার বিক্রিয়াটা কিভাবে অ্যালকিন করে থাকে। অ্যালকিন সমূহ পলিমার বিক্রিয়া প্রদর্শন করতে পারে। পলিমার বলতে আমরা বুঝি কোন যৌগের বহু সংখ্যক অণু যদি এক জায়গায় যুক্ত করা হয়, যুক্ত করে অনেকগুলো অণু এক জায়গায় যুক্ত করে যদি বৃহৎ অণু তৈরি করা হয় তাহলে সে ধরনের অবস্থাকে আমরা পলিমারকরণ বলি। যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র অণু যুক্ত হয় তাদেরকে মনোমার বলা হয় এবং যে বৃহৎ অণুটা তৈরি হলে তাদেরকে আমরা পলিমার বলে থাকি। যেমন এখানে অ্যালকিনের ক্ষেত্রে আমরা এই যৌগটা নিলাম, যৌগটার নাম হচ্ছে ইথিন। ইথিনের বহু সংখ্যক অণু, আমরা জানি না কতগুলো, N সংখ্যক অণু বললাম, আমরা N সংখ্যক অণু নিলাম, বিশেষ প্রক্রিয়ায় পলিমারকরণ করলাম। বিশেষ প্রক্রিয়ায় যদি আমরা এই যৌগটাকে পলিমারকরণ করি তাহলে এখানে CH2 যেই
দুটি ইলেকট্রন মুক্ত অবস্থায় ছিল, ওরা আর এই পাই বন্ধন তৈরি না করে দুই প্রান্তে মুক্ত হয়ে যাবে এবং এটাকে আমরা এইভাবে লিখতে পারি এবং এনটা এই পাশে চলে আসবে। সেক্ষেত্রে আমরা এই হাত দুটো বাড়ানো হয়েছে আরো অসংখ্য মৌলকে যৌগকে ধরার জন্য, সমধর্মী যৌগকে ধরার জন্য, এবং এই ইথিনের এই পলিমারকে আমরা পলি যোগ করে দিলে পলিইথিন হয় এবং এক কথায় আমরা তার নাম গ্রহণ করি পলিথিন। পলিথিন। এবং এভাবে আমরা একাধিক পলিমার তৈরি করতে পারি, অনেকগুলো পলিমার আমরা পাই, কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে আমরা একটা আলোচনা করে দেখালাম যে কিভাবে পলিমার তৈরি হয়। এবং আমরা দেখলাম আজকের এই ক্লাসে আমরা দেখলাম অ্যালকিন কিভাবে প্রস্তুত করা যায়, অ্যালকিনের রাসায়নিক বা ভৌত ধর্ম কিরূপ, এবং সেখান থেকে আমরা দেখলাম আমরা কি কি বিক্রিয়া দেয়। আমরা 4টি বিক্রিয়ার কথা বলেছিলাম, একটা সংযোজন বিক্রিয়ার 4টি ছিল, যেমন পানি সংযোজন করলাম আমরা, জাইমান অক্সিজেন দিয়ে পানি দিলাম আমরা, তারপরে আমরা দেখলাম এখানে ব্রোমিন সংযোজন করেছিলাম এবং হাইড্রোজেন সংযোজন করেছিলাম, এবং সবশেষে আমরা দেখলাম পলিমারকরণ বিক্রিয়া দেয়। আমরা যদি একটু ঠিকঠাক মতো ক্লাসগুলোকে ফলো করি এবং আমাদের পূর্ববর্তী যে 2টি ক্লাস ছিল এই জৈব যৌগের উপর বা জীবাশ্মের উপরে, সেটা যদি আমরা ঠিকঠাক ফলো করে এখানে আসি, আশা করি কোনোভাবে জৈব যৌগে আর কাউকে ঠেকে থাকতে হবে না। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগায় যাব। আমরা আমাদের পরবর্তী ক্লাসের জন্য একটু অপেক্ষা করবো, আমরা অবশ্যই পরবর্তী ক্লাসটাও পাবো এবং সেগুলো আমরা একের পর এক দেখবো। ইনশাল্লাহ আমরা অবশ্যই ভালো করতে পারবো। ধন্যবাদ সবাই।